প্রিয় ছাত্রছাত্রী, গত ক্লাসে আলোচনা করেছিলাম কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আজ আমরা আলোচনা করব বহু সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল বল অর্থাৎ উপরিপাতনের নীতি এবং নিরবচ্ছিন্ন আধান বন্টন। তাহলে শুরু করি। উপরিপাতনের নীতি প্রয়োজনীয়তা কি, অর্থাৎ উপরিপাতনের নীতি কেন পড়তে চাইছি আমরা? কারণ হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আমরা কুলম্বের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি ঠিকই, কিন্তু দুইয়ের অধিক যদি আধান হয়, তিনটি আধান বা চারটি আধান বা পাঁচটি আধান, ছয়টি আধান, অসংখ্য আধান যদি হয়, এই অসংখ্য আধানের মধ্য থেকে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল যদি আমরা হিসাব করতে যাই, তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল অর্থাৎ উপরিপাতনের নীতির সাহায্য নিতে হয়। যদিও ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি আধানের উপর ক্রিয়াশীল বল আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে উপরিপাতনের নীতি কি? উপরিপাতনের নীতি হচ্ছে বহু সংখ্যক আধানের মধ্য থেকে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল কি হবে? অন্য আধানগুলি দ্বারা প্রযুক্ত পৃথক পৃথক ভাবে ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফলের সমান। তাহলে দেখি, সুপারপজিশন প্রিন্সিপাল উপরিপাতনের নীতি। দুইয়ের অধিক অর্থাৎ বহু সংখ্যক বিন্দু আধান, Q1, Q2, Q3, মনে করি এটা Qn আর এটা Q0। তাহলে এখানে কটি আধান? 1, 2, 3, 4, 5, পাঁচটি বিন্দু আধান। পাঁচটি বিন্দু আধানের মধ্যে আমরা Q0 বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল হিসাব করতে চাইছি। তাহলে কি করব? তাহলে Q1 আধানের জন্য Q0 আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমরা জানি। সেটি কি? যে আধানের উপর বল ক্রিয়াশীল হয় সেই আধানের ইনডেক্স আগে লিখি আমরা, আর যে আধানের জন্য বল ক্রিয়াশীল হয় সেই ইনডেক্সটা পরে। তাহলে Q1 আধানের জন্য Q0 আধানের উপর ক্রিয়াশীল বল F01 সমান সমান কত হবে? শূন্য মাধ্যমে রাখা হয়েছে 1/4πε0 Q0 Q1 by R01 কিউব এবং R01 পজিশন ভেক্টর। অর্থাৎ Q1 আধানের সাপেক্ষে Q0 আধানের পজিশন ভেক্টর সেটি হচ্ছে R01। একই রকম ভাবে আমরা Q2 আধানের জন্য Q0 আধানের উপর ক্রিয়াশীল বল হিসাব করতে পারবো। সেটি হবে F02 সমান সমান 1/4πε0 Q0 Q2 by R02 তার কিউব ইনটু R02। একই রকম ভাবে Q3 আধানের জন্য Q0 আধানের উপর ক্রিয়াশীল বল F03 সমান সমান 1/4πε0 Q0 Q3 by R03 কিউব R03। একই রকম ভাবে mতম চার্জ Qn আধানের জন্য ক্রিয়াশীল বল কত হবে? Q0 আধানের উপর সেটি হবে F0n সমান সমান 1/4πε0 Q0 Qn
0n তার কিউব r0n ভেক্টর। তাহলে আমরা কি দেখলাম, q1 আধানের জন্য q0 আধানের উপর ক্রিয়াশীল বল সেটি কত, F01। q2 আধানের জন্য q0 আধানের উপর ক্রিয়াশীল বল কত, F02। q3 আধানের জন্য q0 আধানের উপর ক্রিয়াশীল বল কত, F03। এবং qn অর্থাৎ n তম চার্জ qn আধানের জন্য ক্রিয়াশীল বল F0n। আমরা হিসাব করলাম কিভাবে, কুলম্ব সূত্র প্রয়োগ করে। তাহলে উপরিপত্রের নীতি আমাদের কি শেখাচ্ছে, যে কতগুলি বিন্দু আধানের মধ্য থেকে যে কোনো একটি বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল অন্য বিন্দু আধানগুলির জন্য পৃথকভাবে ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফলের সমান। তাহলে আমরা কি করব, q0 আধানের উপর টোটাল ফোর্স বা ক্রিয়াশীল বল যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ফোর্স, এই ফোর্সের ভেক্টর যোগফল আমরা হিসাব করব। কেন ভেক্টর যোগফল হিসাব করব, যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির যোগ মানে তো ভেক্টর যোগ করতে হবে আমাদের। তাহলে ক্রিয়াশীল বল, তাহলে q0 আধানের উপর টোটাল বল F0 সমান সমান কত হবে, F01 প্লাস F02 প্লাস F03 প্লাস F04 থাকতে পারে, সেই জন্য আমরা ডট ডট চিহ্ন দিয়ে প্লাস F0n। দেখো প্রত্যেকটির ক্ষেত্রে 1/4πε0 এবং q0 অর্থাৎ q0/4πε0 কিন্তু কমন। দেখো 1/4πε0 ইনটু q0 আছে, q0/4πε0 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 আমরা কমন নিতে পারি। তাহলে q0/4πε0 কমন, তাহলে হচ্ছে কত, q0/4πε0 প্রত্যেকটির ক্ষেত্রে কমন নেওয়া হয়েছে, তাহলে থাকছে q1/r01 তার কিউব ইনটু r01 প্লাস q2 পরের ক্ষেত্রে r02 তার কিউব r02 প্লাস q3/r03 তার কিউব r03 প্লাস ডট ডট চিহ্ন দিলাম। কেন, কারণ হচ্ছে q3 আধারের উপর q4 আধান থাকতে পারে, q4 এর উপর q5 থাকতে পারে। আমরা জেনারেল ফর্মে লিখছি n তম আধানের ক্ষেত্রে কত হবে, এটা qn/r0n তার কিউব ইনটু r0n। এটা এখানে লক্ষ্য করো q1 q2 q3 ডট ডট qn, নিচে r01 r01 r02 r03 ডট ডট r0n। তাহলে কি হচ্ছে, আমরা যদি সামেশন ফর্মে লিখি, সামেশন ফর্মে লিখলে যে রেজাল্ট পাবো q0/4πε0 সামেশন ইনডেক্স নিলাম I 1 to n, কেন 1 2 3 ডট ডট n। তাহলে আমরা কি লিখব, qi/r0i into r0i ভেক্টর। এই যে রেজাল্ট পেলাম জেনারেল ফর্ম, যে n সংখ্যক আধানের জন্য ক্রিয়াশীল বল কোন আধানের উপরে, q0 আধানের উপর ক্রিয়াশীল বল যদি F0 হয়, তাহলে আমরা লিখতে পারি q0/4πε0 সামেশন 1 to n qi/r0i
ভেক্টর আর 0i। তাহলে উপরিপথের নীতি প্রয়োগ করে আমরা বহু সংখ্যক আধানের মধ্য থেকে যে কোনো আধানের উপর ক্রিয়াশীল বল হিসাব করতে পারলাম। এরপর আমরা আলোচনা করব নিরবচ্ছিন্ন আধান বন্টন, অর্থাৎ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, নিরবচ্ছিন্ন আধান বন্টন বিষয়টি কি? যদিও আধান কোয়ান্টাইজড, কিন্তু কোনো অঞ্চলে যখন অসংখ্য আধান থাকবে, অর্থাৎ অসংখ্য আধান থাকার ফলে যদি আমরা সেপারেট না করতে পারি, তাহলে সেই যে আধানের বন্টন সেটাকে আমরা কিন্তু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বলি। এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন কত টাইপসের হতে পারে? যদি কোন সরল বা বক্ররেখা বরাবর নিরবচ্ছিন্নভাবে আধান বন্টিত থাকে, তাহলে সেই আধানের বন্টনকে বলা হয় রৈখিক আধান বন্টন বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ। আবার যদি কোনো তলে নিরবচ্ছিন্নভাবে আধান বন্টিত থাকে, তাহলে সেই ডিস্ট্রিবিউশনকে ক্ষেত্র আধান বন্টন বলা হয়। আবার যদি কোনো আয়তনে নিরবচ্ছিন্নভাবে যদি আধান বন্টিত থাকে, তাহলে সেই আধান বন্টনকে বলা হয় আয়তন আধান বন্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এক নম্বর হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। এল দৈর্ঘ্যে দৈর্ঘ্যগত মানে কি এল, কি পরিমাণ আধান ডিস্ট্রিবিউটেড আছে? মানে কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউটেড আছে। টোটাল কত আধান ডিস্ট্রিবিউটেড আছে? কিউ আধান। তাহলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ আধান আছে? এল দৈর্ঘ্যে আধান ডিস্ট্রিবিউটেড আছে কিউ। একক দৈর্ঘ্যে আধান কত? কিউ বাই এল। এই কিউ বাই এল এইটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, আর সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিনিয়ার ডেনসিটি অফ চার্জ। আধানের রৈখিক ঘনত্ব। তাহলে আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা সমান সমান আধান বাই দৈর্ঘ্য। তাহলে আধানের রৈখিক ঘনত্বের একক কি হবে? ইউনিট যদি আমরা বলি, ইউনিট হবে আধানের একক। এসআই পদ্ধতিতে যদি বলি তাহলে কুলম্ব, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। কুলম্ব বা মিটার, কুলম্ব মিটার ইনভার্স। একই রকম ভাবে আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ডিফাইন করতে পারি সারফেস ডেনসিটি অফ চার্জ। দেখো 2 নম্বর সারফেস ডেনসিটি অফ চার্জ। মনে করি কোন একটি তলে, এই হচ্ছে একটি তল, এই তলে কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউট আছে। কত আধান ডিস্ট্রিবিউট আছে? কিউ। এই তলের ক্ষেত্রফল কত? মনে করি এস। তাহলে এস ক্ষেত্রফলে কি পরিমাণ আধান ডিস্ট্রিবিউট আছে? কিউ। তাহলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান ডিস্ট্রিবিউট হবে? কিউ বাই এস। তাহলে এস ক্ষেত্রফলে ডিস্ট্রিবিউট আছে আধান কিউ, একক ক্ষেত্রফলে কত হবে? কিউ বাই এস। এই কিউ এসকে বলি আমরা সিগমা। সিগমাটা আসলে কি? এটাকে আমরা বলি সারফেস ডেনসিটি অফ চার্জ। সারফেস ডেনসিটি
মাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান আধান বাই ক্ষেত্রফল, আধান বাই ক্ষেত্রফল। তাহলে ইউনিট কি হবে? একক যদি জিজ্ঞেস করা হয় তাহলে ইউনিট আধানের একক কুলম্ব, ক্ষেত্রফলের একক এসআই ইউনিট অর্থাৎ মিটার স্কয়ার, তাহলে কুলম্ব ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার? একই রকম ভাবে অর্থাৎ সিমিলার ওয়েতে যদি কোনো আয়তনে কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আধানের যে বন্টন সেটাকে বলি ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। 3 নম্বর ভলিউম distribution of charge। তাহলে মনে করি ভি ভলিউমে কিউ আধান ডিস্ট্রিবিউট, ভি আয়তনে কিউ আধান ডিস্ট্রিবিউট আছে। একক আয়তনে কত পরিমাণ আধান ডিস্ট্রিবিউট থাকবে? কিউ বাই ভি। ভি আয়তনে আধান ডিস্ট্রিবিউট আছে কিউ, একক আয়তনে কত হবে? কিউ বাই ভি। এইটাকে আমরা বলি, আমরা রো দিয়ে প্রকাশ করি, আর এটাকে আমরা বলি ভলিউম ডেনসিটি অফ চার্জ। বাংলা হচ্ছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। তাহলে আধানের আয়তন মাত্রিক ঘনত্বকে আমরা প্রকাশ করি রো চিহ্ন দিয়ে। তাহলে আধানের আয়তন মাত্রিক ঘনত্বের একক কি হবে? আমরা দেখতে পাচ্ছি একক আধানের একক বাই আয়তনের একক। তাহলে ইউনিট আধানের একক কুলম্ব, আয়তনের একক এসআই পদ্ধতিতে মিটার কিউব, তাহলে কুলম্ব পার মিটার কিউব, কুলম্ব ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, গুরুত্বপূর্ণ ধারণাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সেই জন্য চ্যাপ্টারটার নামই দেওয়া হচ্ছে তড়িৎ ক্ষেত্র। পরের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে?